শিক্ষার্থী, ন্যাশনাল আইডিয়াল কলেজের এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সোমা বিশ্বাস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাণীবিজ্ঞান অধ্যায় 10 মানবদেহের প্রতিরক্ষা। এবং আজকে মানবদেহের প্রতিরক্ষা এই অধ্যায় থেকে আমরা যেই বিশেষ বিষয়টি সম্পর্কে পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলসের ভূমিকা এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছি প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যেটা, এখানকার যে একটা প্রথম পয়েন্ট ছিল, এই পয়েন্টের নাম ছিল ফ্যাগোসাইট। তোমাদের মনে আছে কিনা? আর ফ্যাগোসাইটটা কি? যে সকল পদার্থগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারাই ফ্যাগোসাইট। যখন নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছ তখন তোমরা ফ্যাগোসাইটোসিস শব্দটি শুনেছ। এটি খুব পরিচিত একটা শব্দ তোমাদের কাছে, তাই না? শ্বেত রক্তকণিকা যেটা, এই শ্বেত রক্তকণিকার কাজ করতে গিয়ে তোমরা পেয়েছো। শ্বেত রক্তকণিকার কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা। আমরা আজকে শ্বেত রক্তকণিকার দুটি প্রধান উপাদান ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সম্পর্কে জানবো এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যেটা, এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। মানুষের দেহের যে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষায় বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা প্রতিনিয়ত কাজ করছে। এই বিভিন্ন শ্বেত রক্তকণিকা এবং রক্তবাহিকাগুলো দ্বিতীয় সারির প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। প্রথম প্রতিরক্ষা স্তর পেরিয়ে দেহের ভেতর যদি জীবাণু প্রবেশ করে তখন জীবাণুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরক্ষা যে ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থাটা গড়ে তোলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দেহের প্রবিষ্ট যে অণুজীব বা ব্যাকটেরিয়া, এগুলো ধ্বংসে দু ধরনের শ্বেত রক্তকণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলা হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এই দুটো শ্বেত রক্তকণিকা। তো আমরা আসি ম্যাক্রোফেজ কি। ম্যাক্রোফেজ এটি একটি শ্বেত রক্তকণিকা যা মনোসাইট হতে তৈরি হয়। মনোসাইট কি? মনোসাইট হচ্ছে বৃহৎ আকৃতির শ্বেত রক্তকণিকা। বৃহৎ আকৃতির শ্বেত রক্তকণিকাগুলোই আমাদের মনোসাইট নামে পরিচিত এবং এই মনোসাইট থেকেই আমাদের ম্যাক্রোফেজ নামক যে আমাদের ফ্যাগোসাইট, এই ফ্যাগোসাইটটা তৈরি হয়। আচ্ছা, এই যে মনোসাইট, এই মনোসাইটগুলো হচ্ছে বৃক্কাকার এবং দানাহীন সাইটোপ্লাজম বিশিষ্ট, অর্থাৎ এদের সাইটোপ্লাজমে কোনো দানা থাকবে না। দেহের যে মোট শ্বেত রক্তকণিকা আছে তার 4% আমাদের মনোসাইট। এই মনোসাইটগুলো চলমান ফ্যাগোসাইট এবং এরা ক্ষণপথ তৈরি করতে সক্ষম। এই মনোসাইটগুলোর উৎপত্তি হয় আমাদের অস্থিমজ্জার ভেতরের যে স্টেম কোষ আছে, এই স্টেম কোষে, এবং স্টেম কোষে উৎপন্ন হয়ে এরা কিন্তু রক্তস্রোতে চলে আসে এবং রক্তস্রোতে যখন 10 থেকে 12 ঘন্টা বাহিত হওয়ার পরে এরা কি করে, কৈশিক নালিকা, রক্তস্রোত থেকে রক্তবাহিকা থেকে কৈশিক নালিকাতে চলে আসে এবং কৈশিক নালিকার প্রাচীরের ভেতর দিয়ে এরা টিস্যুতে প্রবেশ করে। টিস্যুতে প্রবেশ করে এরা ফুলতে শুরু করে এবং তখন এরা প্রায় আকৃতিতে 5 গুণ বড় হয়ে যায় এবং এদের আয়তন তখন দাঁড়ায়, এই যে রক্তের মধ্যে বাহিত হতে হতে রক্তবাহিকা থেকে আসলো কৈশিক জালিকা, সেখান থেকে টিস্যুতে আসলো এবং এর মধ্যে এদের আকৃতি 5 গুণ বড় হয়ে যায় এবং এদের আকৃতি দাঁড়ায় 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত। পরিণত এই মনোসাইটগুলোকেই বলা হয় ম্যাক্রোফেজ। অর্থাৎ পরিভ্রমণ শেষে, রক্তের মধ্যে দিয়ে বহন হওয়া শেষে এই ম্যাক্রোফেজগুলো যখন 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত হয় তখন এই পরিণত মনোসাইটগুলোকেই বলি আমরা ম্যাক্রোফেজ। কিছু ম্যাক্রোফেজ আছে যারা সারা দেহে পরিভ্রমণ করে, আর অন্যান্যগুলো কি করে, স্থায়ীভাবে আমাদের যে দেহের নির্দিষ্ট টিস্যু আছে, যেমন ফুসফুস, যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, প্লীহা, এই সকল জায়গায় নির্দিষ্টভাবে স্থায়ীভাবে অবস্থান করে। তো ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ কিভাবে কাজ করে? ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ 3 ধরনের কাজ করে থাকে। সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তারপরে হচ্ছে সতর্ক বার্তা প্রদান করে, আর একটা হচ্ছে তথ্য সরবরাহ করে। তো প্রথমে আসি ফ্যাগোসাইটোসিসে। ফ্যাগোসাইটোসিসের ডিটেলসটা আমরা পরবর্তীতে পড়বো, তারপরেও এখানে বলি এই প্রক্রিয়ার শুরুতেই কি করে, ম্যাক্রোফেজ যেটা, এই ম্যাক্রোফেজ নামক যে শ্বেত রক্তকণিকা আছে এরা ক্ষণপথ তৈরি করে এবং ক্ষণপথ তৈরি করে জীবাণুকে ঘিরে ধরে দেহ, এই যে দেহ গহ্বরে
আটকে ফেলে এবং পরবর্তীতে এই যে আমাদের ম্যাক্রোফেজের যে দেহ নিঃসৃত এনজাইম, এই এনজাইমের মাধ্যমে কি করে আমাদের জীবাণুকে মেরে ফেলে। আচ্ছা, এখন এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সতর্ক বার্তা প্রদান। সতর্ক বার্তা প্রদান এটা হচ্ছে ম্যাক্রোফেজ কিছু রাসায়নিক যৌগ নিঃসরণ করে। ম্যাক্রোফেজ থেকে কিছু পরিমাণ রাসায়নিক যৌগ নিঃসরণ করে, যেগুলো কিনা দেহের অন্যান্য যে প্রতিরক্ষামূলক কোষগুলো আছে এই কোষদেরকে জীবাণুর উপস্থিতি সম্পর্কে সতর্ক করে দেয়। এভাবেও ম্যাক্রোফেজ কি করে আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আর একটা ভাবে ম্যাক্রোফেজ কাজ করে, সেটা হচ্ছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহটা কি, মানব দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা এটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটকে দেহে আগত যে জীবাণু, এই জীবাণু কোন ধরনের জীবাণু অর্থাৎ জীবাণুর প্রকৃতি সম্পর্কে তথ্য সরবরাহ করে আমাদের এই ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজ কর্তৃক জীবাণু ধ্বংসের প্রক্রিয়া। ম্যাক্রোফেজ যে প্রোটিন উৎপাদন করে জীবাণু ধ্বংসের জন্য, ম্যাক্রোফেজ যে আমাদের প্রোটিনটা উৎপাদন করে, এই উৎপাদিত প্রোটিন 2 ভাবে ব্যাকটেরিয়াকে আক্রমণ প্রতিরোধ, মানে আমাদের যে অণুজীব, এই অণুজীবকে 2 ভাবে তোমার ধ্বংস করে ফেলে। যেমন ভৌত পদ্ধতিতে আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ভৌত পদ্ধতি কি? ভৌত পদ্ধতি হচ্ছে আমাদের এই যে শ্বেত রক্তকণিকার যে ম্যাক্রোফেজ, যেটা সেই ম্যাক্রোফেজটা ব্যাকটেরিয়ার দেহ প্রাচীর বা অণুজীবের যে দেহ প্রাচীর, এই দেহ প্রাচীরে সরাসরি গর্ত বা ছিদ্র করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানে 4টা ধাপে সে কাজটা করে থাকে: কেমোট্যাক্সিস, সংলগ্নীকরণ, গ্রাসকরণ, হত্যা এবং পরিপাককরণ। এই 4টি ধাপে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ম্যাক্রোফেজ কি করে, জীবাণুকে ধ্বংস করে ফেলে বা অণুজীবকে ধ্বংস করে ফেলে। তো এটা হচ্ছে গেল আমাদের ম্যাক্রোফেজ। তো এই বিষয়টা আমরা যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যেটা, এই প্রক্রিয়াটা আমি পরবর্তীতে আবার পড়ব। তো এখন আমরা যাই নিউট্রোফিল। নিউট্রোফিল কি? নিউট্রোফিল হচ্ছে আমাদের 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাসযুক্ত যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকাগুলোকে বলি আমরা নিউট্রোফিল। একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাক্রোফেজ যেগুলো, এগুলো যখন পরিণত অবস্থা ছিল এদের আকৃতি ছিল 60 থেকে 80 মাইক্রোমিটার, আর আমাদের নিউট্রোফিলের আকৃতি হচ্ছে মাত্র 12 থেকে 15 মাইক্রোমিটার। অর্থাৎ এগুলো তুলনামূলক বেশ ক্ষুদ্র, ম্যাক্রোফেজের তুলনায় ছোট আকৃতির শ্বেত রক্তকণিকা। এদের নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ডক বিশিষ্ট এবং এদের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম বর্ণনিরপেক্ষ দানাযুক্ত। আমাদের ম্যাক্রোফেজের যে সাইটোপ্লাজম ছিল এরা কিন্তু দানাবিহীন ছিল, কিন্তু নিউট্রোফিলের যে আমাদের যে সাইটোপ্লাজম, এই নিউট্রোফিলের সাইটোপ্লাজম কিন্তু আমাদের দানাযুক্ত হয়। এরা ক্ষুদ্র সক্রিয় ফ্যাগোসাইট, এই জন্য কিন্তু নিউট্রোফিলকে আমাদের মাইক্রোফেজও বলা হয়ে থাকে। মানুষের দেহে যে শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি পাওয়া যায় তা হচ্ছে নিউট্রোফিল। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা 3 থেকে 6000। আর এরাও কিন্তু আমাদের ম্যাক্রোফেজের মতো এরাও অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং এগুলোর জীবনকাল তুলনামূলকভাবে কম। এগুলো ক্ষণস্থায়ী রক্তকণিকা, এগুলো রক্তস্রোতে প্রবেশ, অস্থিমজ্জার স্টেম সেল থেকে উৎপন্ন হওয়ার পরে যখন রক্তস্রোতে প্রবেশ করে, রক্তস্রোতে প্রবেশের পর এরা মাত্র 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকে। তবে যদি টিস্যুতে প্রবেশ করতে পারে তাহলে অনেক দেখা যায় যে বেশ কিছুদিন এরা বাঁচে। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 100 বিলিয়ন নিউট্রোফিল উৎপন্ন হয়, অর্থাৎ সংখ্যার দিক থেকে অনেক বেশি। এখন এই নিউট্রোফিল যেটা, এই নিউট্রোফিলও কিন্তু সক্রিয় ফ্যাগোসাইট। ম্যাক্রোফেজের মতো নিউট্রোফিলটাও সক্রিয় ফ্যাগোসাইটিক রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এগুলো বহিরাগত ব্যাকটেরিয়া, ভাইরাস বা যে কোনো আণুবীক্ষণিক প্রোটিন কণাকে গ্রাস করে নেয়। নিউট্রোফিলের আকার ক্ষুদ্র হয়, এটি ব্যাকটেরিয়ার চেয়ে বড় পদার্থকে আসলে গ্রাস করতে পারে না। একটা নিউট্রোফিল কি করে 3 থেকে 20টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, এরপর সেটা নিজে নিষ্ক্রিয় হয়ে নিজেই মৃত্যুবরণ করে। যেহেতু তার আকৃতি ছোট, সে অনেক বেশি পরিমাণ ব্যাকটেরিয়া সে ভক্ষণ করতে পারে না। আর ব্যাকটেরিয়ার চেয়ে বড় আকৃতির যে অণুজীবগুলো আছে এগুলোকেও সে ভক্ষণ করতে পারে না। 3 থেকে মাত্র 20টা ব্যাকটেরিয়া ভক্ষণ করে এবং পরবর্তীতে সে নিজেই মৃত্যুবরণ করে। তো এই গেল ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল। এখন আমরা যাব
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি? এই যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলটা আমরা পড়লাম, এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলটা আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু ধ্বংস করে। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস কি? প্রথমে আসি ফ্যাগোসাইটোসিস শব্দের অর্থটা নিয়ে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস এটা তিনটি শব্দের, গ্রিক তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে ফ্যাজেইন, কাইটোস এবং ওইসিস। ফ্যাজেইন শব্দের অর্থ হচ্ছে টু ইট মানে খাওয়া। তারপরে কাইটোস শব্দের অর্থ হচ্ছে সেল বা কোষ, এবং ওইসিস শব্দের অর্থ হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস যে কথাটা, এই কথাটা যদি সামগ্রিক আমরা দেখি, এই ফ্যাগোসাইটোসিসের সামগ্রিক অর্থ হচ্ছে কোষ ভক্ষণ প্রক্রিয়া। তো ফ্যাগোসাইটোসিস সংজ্ঞা যদি আমরা বলতে যাই, সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলবো? যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা সমূহ অণুজীব ভক্ষণ করে তাকে ফ্যাগোসাইটোসিস বলে। সোজা কথা, শ্বেত রক্তকণিকা আমাদের অণুজীব ভক্ষণ করবে বা জীবাণু ভক্ষণ করবে, এই প্রক্রিয়ার নামই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এবং এই অণুজীব ভক্ষণের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার দুটো প্রধান উপাদান ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, যেটা এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলটা আমাদের প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা আমাদের মূলত এই দুটো যে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকা নির্ভর একটা প্রক্রিয়া। তো মানব দেহের যে ইমিউনতন্ত্র বা প্রতিরক্ষা তন্ত্র আছে, এর অন্যতম প্রধান কাজ হচ্ছে দেহ রক্ষার অংশ হিসেবে ক্ষণপদ সৃষ্টি করে এবং দেহে অনুপ্রবেশকারী যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা টিস্যুর যে মৃত কোষ আছে এবং অন্যান্য বহিরাগত যে কণাগুলো আছে, এই কণাগুলোকে গ্রাস করে এবং পরবর্তীতে আমাদের কার্যকর যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এই কার্যকর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে চালু রাখে। তো ফ্যাগোসাইটোসিসের ধাপ সমূহ আলোচনার সুবিধার জন্য পুরো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি। যে এখানে 7টা ধাপ দেওয়া আছে, এই নিচে বর্ণিত এই 7টা ধাপে দেখা যাচ্ছে যে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ম্যাক্রোসাইট সক্রিয়করণ। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এই দুই ধরনের শ্বেত রক্তকণিকাকে একত্রে বলা হয় ম্যাক্রোসাইট। ঠিক আছে? তো যখনই দেহে কোনো জীবাণুর সংক্রমণ ঘটে, জীবাণু সংক্রমণ ঘটলেই ওই আক্রান্ত স্থানে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা, টিস্যু বা রক্ত জমাট থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। তো এই যে রাসায়নিক পদার্থগুলো যে ক্ষরিত হচ্ছে, এই ক্ষরণকৃত রাসায়নিক পদার্থের প্রভাবে ম্যাক্রোসাইট অর্থাৎ ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল যেগুলো, এগুলো কি করে? কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে ওই ক্ষতস্থানের দিকে উপস্থিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয়, এই যে সক্রিয় হলো অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে আমাদের যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সক্রিয় হলো, এটাই হচ্ছে ম্যাক্রোসাইট সক্রিয়করণ। এবং এই যে রাসায়নিক পদার্থের প্রভাবে ম্যাক্রোসাইটের ওই ক্ষতিগ্রস্ত কোষ বা টিস্যু অভিমুখের যে যাত্রা, ওই দিকে যে যাওয়া, এই ঘটনাকেই বলা হয় হচ্ছে কেমোট্যাক্সিস। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি একটা চিত্র দেখিয়েছি, এখানকার যে চিত্রটা আছে এই চিত্রে দেখানো হচ্ছে এটা একটি ব্যাকটেরিয়া। আমরা যদি দেখতে যাই, এটা একটা ব্যাকটেরিয়া, আর এগুলো হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, আমাদের ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল। এখানে যেখানে আমাদের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, আমাদের রক্ত থেকে এই ম্যাক্রোসাইটগুলো সেই আমাদের যে জীবাণু, এই জীবাণুর দিকে ধাবিত হচ্ছে। তো দ্বিতীয় ধাপ হচ্ছে সংলগ্নীকরণ। ফ্যাগোসাইট অর্থাৎ এই ম্যাক্রোসাইট যেগুলো, এই ম্যাক্রোসাইট অর্থাৎ নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ সমূহ সক্রিয় হওয়ার পর কি করবে? এরা যখন সক্রিয় হওয়ার পরে এরা কি করবে? যেখানে আমাদের জীবাণু আছে, জীবাণুর কাছাকাছি আসবে, জীবাণুর অভিমুখে রওনা করবে। জীবাণু অভিমুখে রওনা হওয়ার পর অণুজীবের যে দেহতল, এই দেহতলের সংস্পর্শে আসবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা ব্যাকটেরিয়াটা দেখছি, ব্যাকটেরিয়ার দেহের সংস্পর্শে আসবে। এই সংস্পর্শে আসা এই ঘটনাকেই বলি আমরা সংলগ্নীকরণ বা অ্যাটাচমেন্ট। এ সময় এই যে ফ্যাগোসাইটের যে আবরণী, ফ্যাগোসাইটের যে প্লাজমা আবরণী, এর সাথে কিছু রাসায়নিক পদার্থ কি করবে? আমাদের এই যে জীবাণুর রাসায়নিক পদার্থের সাথে যুক্ত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সূচনা করবে। এবং আমাদের এই যে অণুজীবের সংস্পর্শে আসার পরপরই অণুজীবটা কি করবে? আমাদের ক্ষণপদ তৈরি করবে। এখানে ক্ষণপদ আমরা অ্যামিবা যখন পড়েছি, এই অ্যামিবা পড়ার সময় দেখেছি যে কিভাবে ক্ষণপদ দেহের দুই প্রান্ত, এই যে প্রান্তগুলো
উদ্যত হয়ে আঙ্গুলের মতো যে গঠন তৈরি করে এটাকে বলি আমরা ক্ষণপদ। এই ক্ষণপদ গঠন করবে এবং ক্ষণপদ সৃষ্টি করে এরা কি করবে, অণুজীব ভক্ষণে উদ্যত হবে এবং মাত্র 0.01 সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া যেটা এই ব্যাকটেরিয়া ভক্ষণ সম্পন্ন করতে পারে। এরপরে আসি তৃতীয় পয়েন্টটা হচ্ছে ফ্যাগোজোম সৃষ্টি। অণুজীব ভক্ষণের উদ্দেশ্যে ফ্যাগোসাইট যেগুলো, অর্থাৎ অণুজীব ভক্ষণের উদ্দেশ্যে আমাদের এই যে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এগুলাকে বলি আমরা ফ্যাগোসাইট, যেহেতু এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ফ্যাগোসাইটগুলো কি করবে, ক্ষণপদ বের করে ব্যাকটেরিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলবে। তো এই যে ক্ষণপদের মাঝখানে এই যে গহ্বরের মতো তৈরি হয় এবং এই গহ্বরে যে ব্যাকটেরিয়াকে আবদ্ধ করে ফেলে, দুদিক থেকে আসা যে ক্ষণপদ, এই ক্ষণপদটা আরো এগিয়ে আসে এবং এগিয়ে এসে একটা সময় পরস্পর একীভূত হয়ে যায়। পরবর্তী ধাপেই দেখা গেছে যে এভাবে পরস্পর আরো এগিয়ে আসে এবং একীভূত হয়ে যায়। এভাবে সৃষ্ট এই ঝিল্লি বেষ্টিত, এই যে ঝিল্লি চারপাশে ঝিল্লি বেষ্টিত এই থলির মতো অংশ, যেটা এই থলির বিশিষ্ট অংশটিকে বলি আমরা ফ্যাগোজোম। এই যে থলি, যেটা এই থলিটির নাম হচ্ছে কি আমাদের ফ্যাগোজোম। তো এরপরে পরবর্তী ধাপ হচ্ছে ফ্যাগোলাইসোজোম তৈরি। ফ্যাগোলাইসোজোম এই যে আবদ্ধ যে ব্যাকটেরিয়া সহ, ফ্যাগোজোমটা কি করে, আবদ্ধ ব্যাকটেরিয়া সহ এই থলির নাম হচ্ছে আমাদের ফ্যাগোজোম। আবদ্ধ ব্যাকটেরিয়া সহ ফ্যাগোজোমটা সাইটোপ্লাজমের ভেতরে চলে যায়, অর্থাৎ আমাদের যে এই শ্বেতরক্তকণিকা অর্থাৎ আমাদের ফ্যাগোসাইটের যে সাইটোপ্লাজম, এই ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমের অভ্যন্তরে চলে যায়। এ সময় সাইটোপ্লাজমে অবস্থিত যে গোল ঝিল্লি বিশিষ্ট যে আমাদের হাইড্রোলাইটিক এনজাইমপূর্ণ দু একটি লাইসোজোম নামক কোষাঙ্গাণু এবং অন্যান্য সাইটোপ্লাজমিক যে দানা থাকবে, এরা এই ফ্যাগোজোমের ঝিল্লির সাথে, এটা হচ্ছে ফ্যাগোজোম, এই ফ্যাগোজোমের ঝিল্লির সাথে লাইসোজোম এবং সাইটোপ্লাজমের অন্যান্য যে দানাদার যে অংশগুলো, এই দানাদার অংশগুলো ফ্যাগোজোমের সাথে কি হয়, আমাদের একীভূত হয়। এই একীভূত লাইসোজোম থেকে ব্যাকটেরিয়া, লাইসোজোম কি করে, ব্যাকটেরিয়া এবং আমাদের যে পরিপাককারী এনজাইম, এই এনজাইম নিঃসরণ করে। ফ্যাগোসাইট যখন ঝিল্লি বেষ্টিত একটি পরিপাক থলিকায় পরিণত হয়, তখন এটাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম, অর্থাৎ ফ্যাগোজোম এবং লাইসোজোম একীভূত হয়ে গেলে এটাকে বলি আমরা ফ্যাগোলাইসোজোম। আচ্ছা, এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার আন্তঃকোষীয় মরণ এবং পাচন। আচ্ছা, এই ব্যাকটেরিয়া ধ্বংস এবং পরিপাকের জন্য এই যে এখানে লাইসোজোম দেখছি, এই লাইসোজোম কি করে, ফ্যাগোজোমের সাথে একীভূত হয়ে এখান থেকে দু ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। পরবর্তী ধাপেই দেখা যাচ্ছে যে আমাদের ফ্যাগোজোমের সাথে আমাদের লাইসোজোমের যে কোষগুলো, এই কোষগুলো এক হয়ে গেছে এবং একীভূত হয়ে এরা দু ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করছে এবং এর কয়েক মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে, রাসায়নিক পদার্থ ক্ষরণের কয়েক মিনিটের মধ্যেই এই যে ব্যাকটেরিয়া, যেটা এই ব্যাকটেরিয়ার যাবতীয় জৈবনিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। জীবাণুগত বা বহিরাগত প্রোটিন অণুকে হজম করার জন্য ফ্যাগোসাইটের লাইসোজোম থেকে বিপুল পরিমাণ প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরিত হয়। অধিকাংশ ব্যাকটেরিয়ায় এই আমাদের দেখা যাচ্ছে পরিপাকে এসব যে এনজাইম, এই অধিকাংশ ব্যাকটেরিয়ায় এই এনজাইমের সাহায্যে মারা যেতে পারে। তবে যদি কোনো কারণে এই পরিপাককারী এনজাইমগুলো আমাদের যে জীবাণু, এই জীবাণুগুলোকে ধ্বংস করে দিতে অক্ষম হয়, সেক্ষেত্রে যক্ষ্মার মতো মারাত্মক রোগও কিন্তু আমাদের সৃষ্টি হতে পারে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়ার অবশেষ। ফ্যাগোজোমটা কি করে, ফ্যাগোজোম ঝিল্লি বিস্তৃত পরিপাক গহ্বর হয়, এটা ব্যাকটেরিয়া ধ্বংস বা হজমের কোনো পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের যে এটা একটা ঝিল্লি বেষ্টিত পরিপাক গহ্বর, এই যা কিছু ঘটনাটাই ঘটছে কিনা এই ফ্যাগোজোমের ভিতরে আমাদের আবদ্ধ থাকছে। এটি একটা ঝিল্লি বেষ্টিত গহ্বর হয়, আমাদের হজমের কোনো পর্যায়ে যদি কোনো ক্ষতিকর অংশ আমাদের ফ্যাগোলাইসোজোমের সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে না। তবে উপযুক্ত যদি কোনো পুষ্টি পদার্থ উৎপন্ন হয়, তখন দেখা যাচ্ছে যে তা ফ্যাগোজোমের সাইটোপ্লাজম কর্তৃক শোষিত হয়। এরপরে হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন, সর্বশেষ যেটি, সেটি হচ্ছে দেখা যাচ্ছে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া গ্রাস করা হয়ে গেছে। আমাদের আমাদের যে ফ্যাগোসাইটগুলো, এই ফ্যাগোসাইটগুলো কি করেছে, বেশি সংখ্যক ব্যাকটেরিয়া গ্রাস করে ফেলেছে এবং তার পরিপাকের পর জীবাণুর যে একটা বিষাক্ত অংশ থাকে, জীবাণু থেকে তো অবশ্যই বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, এই জীবাণু কর্তৃক বর্জিত যে বিষাক্ত পদার্থ, এই বিষাক্ত পদার্থ সঞ্চয় বা লাইসোজোমের ধ্বংসাত্মক রাসায়নিক পদার্থ যদি ফ্যাগোজোমে পতিত না হয়ে এই ফ্যাগোসাইটের যে সাইটোপ্লাজম, এখানে যদি সঠিকভাবে সংরক্ষিত না হয়ে যদি কোনো কারণে আমাদের এই ফ্যাগোসাইটের এই সাইটোপ্লাজমে চলে আসে,
তখন দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমে মৃত্যু হলে নিউট্রোফিলগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করে। অন্যদিকে ম্যাক্রোফেজ যেগুলো, এগুলো কি করে, তুলনামূলকভাবে বড় আকৃতির হয়। এই ম্যাক্রোফেজগুলো উৎপন্ন বিষাক্ত পদার্থ এবং অপাচ্য অংশ ত্যাগ করে নতুন ব্যাকটেরিয়া ধ্বংসে তৎপর হয়। তো এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তো আজকে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। আমরা আরেকটি বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর। প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কর্তৃক অনেকভাবে আমাদের জীবাণুকে প্রতিরোধ করা হয়। তারপরেও প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে জীবাণু আমাদের দেহে প্রবেশ করেই ফেলে, সেক্ষেত্রে আমাদের এই যে জীবাণু ধ্বংসের সর্বশেষ স্তর হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই স্তরটি দু ধরনের, সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষা কি? মানব দেহের যে প্রতিরক্ষা বা অনাক্রমণতা যেটা, এটা অমরার মাধ্যমে প্রাপ্ত। অর্থাৎ সন্তান যখন গর্ভে থাকে, গর্ভের যে অমরা, এই অমরা থেকে সে এই যে রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা সে জন্ম থেকেই পায় এবং জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং এটা প্রতিরক্ষার ক্ষেত্রে দ্রুত কার্যকর হয়। এই ধরনের প্রতিরক্ষাকে বলি আমরা সহজাত প্রতিরক্ষা। যেমন মায়ের কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আছে, এই যে ঘটনাটা, মায়ের প্রতিরোধ যে ক্ষমতাটা, এই প্রতিরোধ ক্ষমতাটা কোনো কারণে অমরার মাধ্যমে শিশুর মধ্যেও প্রবাহিত হলো এবং শিশু দেখা যাবে শিশু জন্ম থেকে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধক্ষম হবে। এটাই হচ্ছে আমাদের সহজাত প্রতিরক্ষা। আর একটা আছে হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। এই প্রতিরক্ষাটা মানুষ জন্ম থেকে পায় না, বরং জন্মের পর কোনো কারণে আমি কোনো নির্দিষ্ট জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার পরে জীবাণুর দ্বারা আক্রান্ত হয়েছে এবং জীবাণুকে পরাস্ত করে আমাদের জীবাণুর বিরুদ্ধে সাড়া দিয়ে বা ভ্যাকসিন প্রয়োগের ফলে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থাটা সৃষ্টি হয় তাকে বলি আমরা অর্জিত প্রতিরক্ষা। তো আমাদের আজকে এ পর্যন্ত পাঠ আলোচনা আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সাথে থাকবে। ধন্যবাদ।